নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, তারেক রহমান চীন সফরে যাচ্ছেন, ভারত কেন আগ্রহ দেখালো না। এই বিষয়টি নিয়ে আজকে খানিকটা আলোকপাত করতে চাই। তার কারণ তারেক রহমানের চীন সফরটি চূড়ান্ত হওয়ার পর বাংলাদেশ মিডিয়াতেও এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং ভারতেও সমানতালে এই আলোচনা হচ্ছে যে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনাই বিগত কয়েক মাস আগে পর্যন্ত প্রবলভাবে আলোচনায় ছিল, কিন্তু সেখান থেকে প্রায় 180 ডিগ্রি পরিস্থিতি বদলে যাওয়ার মতন যেটা দেখা যাচ্ছে যে তারেক রহমানের তার দিল্লি সফরের ব্যাপারে খোদ দিল্লির কর্তারা অর্থাৎ ভারত সরকারের তরফে খুব বেশি আগ্রহ দেখানো হচ্ছে না। ফলে তারেক রহমান ফাইনালি চীন সফরে যাচ্ছেন। তিনি 21 তারিখ 21শে জুন প্রথমে মালয়েশিয়া যাবেন এবং সেখান থেকেই তিনি 23 তারিখ চলে যাবেন চীনে এবং 26 তারিখ পর্যন্ত চীনে কাটিয়ে তিনি দেশে ফিরবেন। এখন যে পরিস্থিতিতে তারেক রহমান শপথ নিয়েছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, আমরা যদি সেই সময়টাতে ফিরে যাই অর্থাৎ এবছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়টিতে, তাহলে তার আগে এবং পরবর্তী কিছু অন্তত 1-1.5 মাস নয়াদিল্লির তরফে যে ধরনের বার্তা বা ঢাকার তরফেও যে ধরনের কথাবার্তা বলা হচ্ছিল, তাতে একটা ধারণা তৈরি হচ্ছিল যে তারেক রহমান সম্ভবত ভারতেই প্রথম সফরে আসবেন এবং ভারত সরকারের তরফেও এই ব্যাপারে কোনো সংশয় রাখা হয়নি। স্বয়ং নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি প্রথম রাষ্ট্রপ্রধান যিনি তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এবং সেই শুভেচ্ছা বার্তায় তিনি টেলিফোনেই তাকে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি দ্রুততম সময়ের মধ্যে সপরিবারে দিল্লি সফরে আসুন। এরপর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, যিনি তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে ঢাকা গিয়েছিলেন, তিনিও কিন্তু তারেক রহমানের হাতে নরেন্দ্র মোদীর তরফে সরকারিভাবে একটি চিঠি পৌঁছে দিয়ে আসেন, যে চিঠিটি একটি আমন্ত্রণ পত্র, যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। এরপরও অনেক ধরনের প্রক্রিয়া থাকে। ফাইনালি বিদেশ সচিব যখন একটা চূড়ান্ত হয় যে সফরটি হচ্ছে এবং অমুক তারিখ থেকে হচ্ছে, তখন অতিথি দেশ তাদের বিদেশ সচিব যান করতে, আলোচনা করতে এবং দুতরফে আলোচনার পর দিন স্থির হয় এবং সরকারিভাবেও আবার একটি আমন্ত্রণ পত্র যায়। কিন্তু ভারতের তরফে আর পরবর্তী সময়তে তারেক রহমানের সফরের ব্যাপারে কিন্তু খুব একটা আগ্রহ কোনোভাবেই দেখানো হলো না। এই যে বিষয়টি, এটা নিয়ে কূটনৈতিক মহলে এবং ভারত বাংলাদেশ নিয়ে যারা আলাপ আলোচনা করেন, চর্চা করেন, তাদের মধ্যে এটা নিয়ে একটি আলোচনা আছে যে কেন ভারত সরকার তাদের যে আগ্রহ কমে গেল বা কেন আগ্রহ তারা আর দেখাচ্ছে না। এই বিষয়টা আমি খানিকটা আলোকপাত করতে চাই। প্রথমত এ কথাও ঠিক যে তারেক রহমানের পক্ষে ভারত সফরেই প্রথম আসার কিছু সমস্যা তাদের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই আছে। তার কারণ বিএনপি মূলত একটি পাকিস্তানপন্থী দল, অর্থাৎ বাংলাদেশের মাটিতে পাকিস্তানের মদতে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিপরীতে দাঁড় করানো হয়েছিল। যদিও তারা ঘোষিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু এই দলটি মুক্তিযুদ্ধের পরে তৈরি এবং বরাবরই পাকিস্তান এবং তাদের আরেক মিত্র চীন, এই দুটি দেশের সঙ্গে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বা বিএনপির সখ্য, এটা নিয়ে আর কোনো সংশয় কিছু নেই। একটা অন্তরঙ্গ সম্পর্ক তাদের মধ্যে আছে। ফলে তারেক রহমানকেও খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হয়তো থাকতে হয়েছে যে ভারতে তার প্রথম সফর হলে পরে সেটাতে চীন এবং পাকিস্তান তারা খানিকটা কূটনৈতিকভাবে বেকায়দায় পড়বে। ফলে দীর্ঘদিনের অন্তরঙ্গ বন্ধুকে তিনি হয়তো চটাতে চাননি। এটা যেমন একদিক থেকে সত্যি, তেমনি আরেক দিক থেকে এটাও সত্যি যে ভারত সরকারও কিন্তু এই সময়ে তারেক রহমানের সফরের ব্যাপারে আগ্রহী নয়। তার একটা বড় কারণ হচ্ছে যে তারেক রহমানের সরকারের 100 দিন অতিক্রান্ত হয়েছে, প্রায় 120-25 দিন হতে চলল। এই সময়কালের মধ্যে
তারেক রহমানের সরকারের যে সমস্ত পদক্ষেপ, এই পদক্ষেপ বা সিদ্ধান্ত নিয়ে ভারতের বেশ কিছু বিষয়ে কিন্তু আপত্তি, দুশ্চিন্তা, সংশয় আছে, যেগুলোর কারণেও কিন্তু ভারত সরকার খুব একটা আগ্রহ দেখায়নি। যদিও দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য যেমন যেমন চলে সেগুলি চলছে, কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য খানিকটা উত্তরোত্তর বৃদ্ধিও পাচ্ছে, কিন্তু কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে একটা অন্তরঙ্গতার বার্তা, সেই জায়গা থেকে কিন্তু ভারত খানিকটা থমকে দাঁড়িয়েছে। সদ্য বাংলাদেশে গিয়েছেন এবং তারেক রহমান যখন চীন সফরে থাকবেন, হয়তো সেই সময় আনুষ্ঠানিকভাবে ঢাকায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন দীনেশ ত্রিবেদী। এই প্রথম একজন রাজনীতিবিদ, তিনি বিজেপির নেতা এবং প্রাক্তন সাংসদ, কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী, তাকে বাংলাদেশের হাই কমিশনার করে পাঠানো হয়েছে। এই সিদ্ধান্তটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং দুদেশের সম্পর্কের ক্ষেত্রে আগামী দিনে একটা অন্য ধরনের মানে মাত্রা দেবে এই নিয়োগ। এ নিয়ে কোনো সংশয় নেই। তার কারণ ভারত তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা, যেটাকে বলা যায় যে স্ট্র্যাটেজিক কতগুলি ডিসিশনের কারণেই দীনেশ ত্রিবেদীকে পাঠিয়েছেন। তার কারণ তিনি পেশাদার কূটনীতিবিদ নন। পেশাদার কূটনীতিবিদের পরিবর্তে একজন রাজনীতিবিদকে পাঠানোর পেছনে নিশ্চিত করেই কতগুলি কারণ আছে। কিন্তু এসবের পরও যে বিষয়টি আলোচনায়, সেটি হচ্ছে যে ভারত আর কোনোভাবেই তারেক রহমানের সফর নিয়ে খুব বেশি আগ্রহ তারা দেখাচ্ছে না। তার প্রধানতম কারণ হচ্ছে যে এই যে সময়কাল, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি থেকে এখনো পর্যন্ত তারেক রহমানের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে বিএনপি সরকার, তাদের যেটা নেতারা একাধিক সময় সাক্ষাৎকারে, এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্য ওয়ালকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। আমারই সৌভাগ্য হয়েছিল সেই সাক্ষাৎকারটি নেওয়ার। সেখানে তিনি বলেছিলেন যে অতীতে, অর্থাৎ 2001 থেকে 6 খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকার সম্পর্কে যে ধরনের সংশয় বা প্রশ্ন ভারতের মনে ছিল, সেগুলি এখন ভারত ঝেড়ে ফেলতে পারে। অতীতে যাই হয়ে থাক না কেন, সেগুলির কোনোটাই পুনরাবৃত্তি হবে না, নতুন সম্পর্ক তৈরি হবে। এই নতুন সম্পর্কের ক্ষেত্রে ভারতের তরফে যেটা সবসময় কাঙ্ক্ষিত, যে ওই সময় যেভাবে বাংলাদেশের মাটিতে জঙ্গি তৎপরতা এবং ভারত বিরোধী শক্তিকে মদদ দেওয়ার বিষয়টি দৃশ্যমান ছিল, সক্রিয় ছিল, ভারতের তরফে বারে বারেই বাংলাদেশকে এটা বলা হয়েছিল, তারেক রহমানের সরকার এবং বিএনপি নেতৃত্বকে বলা হয়েছিল যে এর পুনরাবৃত্তি হলে পরে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক এগোবে না। এখন যেটা জানা যাচ্ছে ভারতীয় কর্তৃপক্ষের তরফ থেকে, যে তারা মনে করছেন যে বিএনপি এই ব্যাপারে খানিকটা মানে শর্ত ভঙ্গ বা প্রতিশ্রুতি ভঙ্গ করছে। অর্থাৎ তারা যে কথা প্রাথমিক আলাপ আলোচনায় বলেছিল, সেখান থেকে তারা অনেকটা সরে যাচ্ছে। সরে যাওয়াটা কিভাবে না, প্রথমত পাকিস্তানের সঙ্গে যে সামরিক বোঝাপড়াটা বিএনপি সরকারের নেতৃত্বে শুরু হয়েছে, এটাকে ভারত কোনোভাবেই খুব ভালোভাবে নিচ্ছে না। এবং ভারত মনে করছে যে চীন, পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশকে নিয়ে একটা সামরিক জোট, সামরিক বোঝাপড়া তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে নয়াদিল্লি বা ভারত। ফলে ভারত মনে করছে যে বিএনপি সরকারের সঙ্গে সম্পর্কটা নিয়ে তারা কতদূর এগোবে, এটা নিয়ে সরকারের তরফে অনেক বেশি ভাবনা চিন্তা করা দরকার। বাংলাদেশের ব্যাপারে ভারতের আরো কতগুলি বিষয় হচ্ছে যে সেখানে মৌলবাদী তৎপরতা যেভাবে বৃদ্ধি পেল, বিশেষ করে ভারত মনে করছে যে অন্তর্বর্তী সরকারের সময় যেভাবে খুল্লা মৌলবাদী তৎপরতা বিরাজমান ছিল, যেটা নিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্ব বারে বারে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছিলেন, ভারতের তরফেও সেই নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করা হয়েছিল। ভারতীয় কর্তৃপক্ষ এখন মনে করছে যে এই উদ্বেগ উৎকণ্ঠার যথেষ্ট কারণ এখনো আছে। তার কারণ এই শক্তিগুলিকে দমন করার কোনো আন্তরিক প্রচেষ্টা বাংলাদেশ সরকারের তরফে নেই, যার ফলে বাংলাদেশে আবার সেই মানে উপাসনা স্থলে হামলা, সংখ্যালঘুদের উপরে হামলা, মন্দিরে হামলা, মাজারে হামলা, মসজিদে হামলা, ধর্মীয় নেতাদের উপরে নানান ধরনের হামলা এবং উগ্রবাদী শক্তি, উগ্র ইসলামিক শক্তি, তারা এই কর্মকাণ্ড করছে, যে যাদের বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা নিচ্ছে না, সেটা বাংলাদেশের অভ্যন্তরে অনেকে মনে করছেন যে এটা এক ধরনের আপোষকামী সিদ্ধান্ত, অর্থাৎ সরকার এই শক্তিকে চটাতে চায় না। বরং অনেকে মনে
মনে করছেন যে এই শক্তির একটা প্রচ্ছন্ন পরোক্ষ সমর্থন সরকারের পেছনে রয়েছে, হয়তো সরকারও সেই কারণে তাদের বিরুদ্ধে খুব সক্রিয় কোনো পদক্ষেপ করছে না। আপনারা জানেন যে মব ভায়োলেন্সের যে ঘটনা অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল সেটি কিন্তু কন্টিনিউ চলছে, এবং বাংলাদেশের পত্রপত্রিকায় বেরোচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে অবনতি হচ্ছে, শত শত মানুষের দেহ নদী নালাতে ভেসে উঠছে এবং প্রচুর খুনের ঘটনা ঘটছে, প্রকাশ্য রাস্তায় ডাকাতি, ছিনতাই, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হিসেবে এগুলোকে দেখা হচ্ছে না। দেখা হচ্ছে যে এর পেছনেও কতগুলি মৌলবাদী তৎপরতা কাজ করছে, যেখানে হত্যা বা কোনো হিংসার ঘটনাতে মাত্রাতিরিক্ত জিঘাংসাকে আনা হচ্ছে, অর্থাৎ মানুষের মধ্যে ভয় ধরানো, এই যে বিষয়গুলি, এই সমস্ত বিষয় নিয়ে ভারত খানিকটা থমকে দাঁড়িয়েছে যে বাংলাদেশে সত্যি কি হচ্ছে, যেটা আওয়ামী লীগ নেতৃত্ব বারে বারে বলছে যে দেশটা জঙ্গিদের হাতে চলে গিয়েছে। ভারত এখনো পর্যন্ত যেটা পাকিস্তান সম্পর্কে বলে যে পাকিস্তান একটি জঙ্গি রাষ্ট্র, বাংলাদেশ সম্পর্কে ভারত সরকার এখনো সেই কথাটি ভারত সরকারের তরফে বলা হয়নি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন বিরোধী দল এবং আওয়ামী লীগ যারা রাজনৈতিকভাবে সেখানে নিষিদ্ধ হয়ে আছেন, কর্মকাণ্ড নিষিদ্ধ, তারা কিন্তু বলছে যে ওখানে জঙ্গি তৎপরতা বেড়ে গেছে, জঙ্গিদের হাতেই রাষ্ট্রের মানে নিয়ন্ত্রণ চলে গিয়েছে। শেখ হাসিনা বারে বারে এই কথাটি বলছেন। ভারত এখনো বলছে না, ভারত অপেক্ষা করছে, যে আশা করছে যে তারেক রহমানের সরকার এই বিষয়ে কিছু পদক্ষেপ করবে। কিন্তু ভারতের মূল যে বিষয়টি, যে বাংলাদেশ যে কোনো দেশের সঙ্গেই সম্পর্ক গড়তে পারে, কিন্তু ভারতের নিকটতম শত্রু দেশ, সেই শত্রু দেশের সঙ্গে অর্থাৎ পাকিস্তান, যার সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদে এক সংঘাত চলছে, সেই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে ধরনের বোঝাপড়া দেখা যাচ্ছে, সেখানে কিন্তু ভারত মনে করছে যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে, অর্থাৎ তারেক রহমানের সরকার তারাও যে খুব আন্তরিকভাবে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়তে আগ্রহী এটি নয়, কিন্তু তারেক রহমান ভারতে আসতে কিন্তু অত্যন্ত আগ্রহী। তার একটি বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের কূটনীতিবিদ, রাজনীতিবিদ, বিএনপি নেতৃত্ব তারাও জানে যে ভারত একটা বিরাট বড় দেশ এবং বাংলাদেশের সঙ্গে প্রায় 4,500 কিলোমিটার সীমান্ত রয়েছে। প্রায় গোটা বে অফ বেঙ্গলের কিছু অংশ বাদ দিলে প্রায় গোটাটাই হচ্ছে চারপাশে ভারত, সামান্য একটু অংশে মায়ানমার আছে। ফলে এইরকম একজন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে মানে সম্পূর্ণভাবে তলানিতে নিয়ে যাওয়াটাও খুব ঝুঁকিপূর্ণ। ফলে সেই কারণে তারেক রহমান কিন্তু ভারতে আসার ব্যাপারে অত্যন্ত আগ্রহী, কিন্তু ভারত কিছুটা থমকে দাঁড়িয়েছে। তার এই আগ্রহের বিষয়টির এটাই কারণ যে ভারত আপদে বিপদে বাংলাদেশকে কিন্তু তাদের সহায়তা জারি রেখেছে। এই জ্বালানি সংকটে নিয়মিত জ্বালানি সরবরাহ করা হচ্ছে, অন্যান্য পণ্য সামগ্রী সেগুলো কিন্তু বাংলাদেশের চাহিদা মতো সরবরাহ করা হচ্ছে। কিন্তু তার ফলে তারেক রহমান এটা জানেন যে তাকে ফাইনালি মানে ভারতের সঙ্গে একটা চূড়ান্ত সংঘাতের জায়গায় যাওয়ার অবস্থা তার নেই, এবং বাংলাদেশের অর্থনৈতিক মন্দা যে জায়গায় গেছে তাতেও ভারতের সঙ্গে খুব বড় ধরনের সংঘাতে যাওয়ার অবকাশ বা সুযোগ তার সামনে নেই, যে কারণে তিনি আসতে আগ্রহী। এবং সেই কারণেই এই যে সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জায়েদুর রহমান, তিনি যে দিল্লিতে এসেছিলেন এবং তাকে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আটকে দিয়েছিল, তার কারণ আমি আপনাদের ভিডিওতে ব্যাখ্যা করেছি যে তার সম্পর্কে ভারত সরকারের কাছে কিছু অবজেকশনেবল ইনফরমেশন আছে, এবং তিনি তো ঘোষিতভাবেই ভারত বিরোধী, কারণ তিনি এই পদে আসার আগে তিনি ইউটিউব চ্যানেল চালাতেন এবং সেই ইউটিউব চ্যানেল ছিল একটা ভারত বিরোধী মঞ্চ, আওয়ামী লীগ বিরোধী মঞ্চ, একই সঙ্গে সেটি ছিল ভারত বিরোধী মঞ্চ। তিনি কাশ্মীর নিয়ে অনেক অবজেকশনেবল মন্তব্য করেছেন, ফলে ভারত সরকার তার ইউটিউব চ্যানেলটিকে ভারতের প্রদর্শনের উপরে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে, ব্যান করে রেখেছে। এইসব কারণে তাকে আটক করা হয়েছে, মানে তাকে কিছুক্ষণ বিমানবন্দরে অবস্থান করতে হয়েছিল, এবং ফাইনালি তাকে অনুমতিও দেওয়া হয়েছিল যে তিনি যাতে ভারতে প্রবেশ করতে পারেন এবং তার যা কর্মসূচি সেই কর্মসূচি সেরে তারপর ফিরতে পারেন। তিনি শেষ পর্যন্ত ভারতে প্রবেশ করেননি, তিনি অসম্মানিত বোধ করে তিনি দেশে ফিরে যান। এখন তার যে সফরটার জন্য তিনি আসছিলেন সরকারিভাবে, সেটা পরবর্তীকালে জানা গেল যে তিনি ভারত মহাসাগরীয় সম্পর্কিত একটি সম্মেলনে যোগ দিতে আসছিলেন, কিন্তু এরই সঙ্গে তিনি
ভারতের কিছু আহ মানে সুশীল সমাজের কিছু লোকজন, সাংবাদিক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, শিল্পপতি, এরকম কিছু মানুষের সঙ্গেও তার একটা যোগাযোগের ব্যবস্থা বাংলাদেশ হাই কমিশন, দিল্লির বাংলাদেশ হাই কমিশনের তরফে করা হচ্ছিল। এটা করার একটা উদ্দেশ্য ছিল যে ভারতের মধ্যে একটা মতবাদ তৈরি করা, একটা মানে ধারণা তৈরি করা এবং একটা ইতিবাচক পরিবেশ তৈরি করা, যে যাতে ভারত সরকার তারেক রহমানকে খুব দ্রুত ভারত সফরের জন্য আমন্ত্রণ জানায় বা আগ্রহ দেখায়। আমন্ত্রণ তো জানানোই আছে, কিন্তু সেটাকে কার্যকর করার জন্য ভারত যাতে অনেক অতি আগ্রহ দেখায়, এই বিষয়টিও তিনি করার তার একটা উদ্দেশ্য ছিল, যে কারণে তিনি বেশ কয়েকদিন দিল্লিতে অবস্থান করতেন বলে পরবর্তী সময়ে জানা গেল। ফলে তারেক রহমান তার শত ইচ্ছা আছে যে তিনি ভারতে আসতে চান, কিন্তু ভারত সরকার নানা কারণে এখনই কিন্তু তারেক রহমানের ব্যাপারে আর আগের মতন, মানে যেটাকে কূটনীতিতে অনেকেই একটা সময় বলছিলেন যে অতি আগ্রহ, কেউ কেউ বলছিলেন যে একটু বেশি হয়ে যাচ্ছে, এত বেশি বাংলাদেশকে নিয়ে এত বেশি মাতামাতি, বা বিএনপি সরকারকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে এত বেশি মাতামাতি, এত বেশি অন্তরঙ্গতা, এগুলো মানে দেখানোর কোনো প্রয়োজন ছিল না। এখন যেটা দেখা যাচ্ছে যে ভারত সরকারের অবস্থান এবং আওয়ামী লীগ, তারা যে কথাগুলি তারেক রহমানের সরকার সম্পর্কে বলেছিল, দুটো প্রায় মিলেই যাচ্ছে। যে আওয়ামী লীগ কিন্তু এই সতর্ক বার্তাগুলি, বিশেষ করে শেখ হাসিনা তার বিভিন্ন যে সাক্ষাৎকার এবং বিভিন্ন তার পার্টির অভ্যন্তরে তিনি যে বক্তব্যগুলো রাখেন, সমাজ মাধ্যমে যে বক্তব্যগুলো তার পার্টি প্রচার করে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই কথাগুলি তিনি গত মানে 2 বছর প্রায় হতে চললো, অর্থাৎ তিনি 5 আগস্ট 2024-এর 5 আগস্ট থেকে দিল্লিতে অবস্থান করছেন, তখন থেকেই কিন্তু তিনি লাগাতার বলে যাচ্ছেন যে বাংলাদেশ আসলে জঙ্গিদের দখলে চলে যাচ্ছে, এবং এই যে সমস্যা, একটা নির্বাচিত সরকার এলে পরে এই সমস্যা থেকে নিস্তার মিলবে, সেই নিস্তার মেলেনি। এটাও যেমন আওয়ামী লীগের বক্তব্য। এই বক্তব্যের সঙ্গে ভারত সরকার কিন্তু এখন আর খুব একটা দ্বিমত পোষণ করে না। ভারত সরকার যদিও এটাও জানতো যে এমন কিছু হবে না, এটাও যে তাদের কাছে একেবারে চূড়ান্ত মানে সিদ্ধান্ত ছিল তা নয়, কিন্তু ভারত চেয়েছিল যে বিএনপির সঙ্গে একটা সুসম্পর্ক, বিএনপি সরকারের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা। সে কারণেই ভারতের তরফে একটু অতি আগ্রহ দেখানো হয়েছিল, কিন্তু এখন ভারত সরকার মনে করছে যে এটা সঠিক সময় নয় তারেক রহমানকে খুব বেশি অভ্যর্থনা জানানোর। তবে এটাও ঠিক যে দুটো দেশ পাশাপাশি যখন থাকে, তখন একটি দেশের তরফে যখন বারে বারে আগ্রহ প্রকাশ করা হবে সফরের জন্য, যেটা মোহাম্মদ ইউনূসের সরকারের তরফেও করা হয়েছিল, যে মোহাম্মদ ইউনূসকে যাতে ভারত সফরে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু ভারত রাজি হয়নি। তারেক রহমান একটি নির্বাচিত দলের মানে প্রধানমন্ত্রী, ফলে তার ক্ষেত্রে হয়তো ভারত খানিকটা অন্যভাবে ভাবনা চিন্তা করবে, হয়তো জুলাইয়ের শেষে কি আগস্টের মাঝামাঝি সময় তারেক রহমানও আসবেন, কিন্তু এই মুহূর্তে তারেক রহমানকে নিয়ে ভারত খুব একটা আগ্রহী নয়। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।